চলতি জানুয়ারি মাসের শেষের দিকে এবং তার সাথে ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা, সাথে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই বৃষ্টি চোখে পড়তে পারে। এই বৃষ্টির হাত ধরে কিন্তু শীতকালীন যে সবজি চাষ তার সাথে আরও অন্যান্য যে ফসলগুলো চাষের জমিতে রয়েছে তাতে কিন্তু ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। ইতিমধ্যে বিগত 48 ঘন্টায় কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, ওড়িশা এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টি হয়েছে। ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ হলো 25শে জানুয়ারি, বৃহস্পতিবার, সাল 2024। ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে এবং তার সাথে বৃষ্টির সম্ভাবনা আবার কবে থেকে কোথায় কিভাবে তৈরি হতে পারে। আজ সকালে সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে আপনাদেরকে একটু জানাই। সমুদ্র তীরবর্তী যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছু এলাকা, এখানে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এখনও পর্যন্ত রয়েছে। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে এখানেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, আর কিছু কিছু এলাকাতে কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বৃষ্টি দেওয়ার মতো মেঘ এই মুহূর্তে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী বরিশাল বিভাগের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, মূলত বরগুনা জেলা এবং তার পার্শ্ববর্তী ভোলা, পটুয়াখালী, এই সমস্ত এলাকাগুলোতে অবস্থান করছে। এই মেঘ ধীরে ধীরে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের দিকে এগোচ্ছে। ফলে আগামী কয়েক ঘন্টায় সমুদ্র তীরবর্তী এই সমস্ত এলাকা, মূলত বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা, পরবর্তীতে সন্দ্বীপ, হাতিয়া, তার সাথে চট্টগ্রাম বিভাগের মূলত চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা, আর পার্শ্ববর্তী বান্দরবন জেলা, রাঙ্গামাটি জেলার কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে। তবে আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এর আগে আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম। উত্তরবঙ্গের কোথাও আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না, বাংলাদেশের বাকি এলাকাগুলোতেও আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ত্রিপুরার দক্ষিণ ভাগের কোথাও কোথাও কিন্তু এই মেঘপুঞ্জ যেটা চট্টগ্রাম বিভাগের দিকে এগোচ্ছে সেটা কিন্তু পৌঁছে যেতে পারে। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা এখানে তৈরি হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে। আর ত্রিপুরার উত্তর প্রান্তের এলাকাগুলো, আসামের বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়ায় থেকে যাবে। যে ঘূর্ণাবর্তের কারণে বিগত 48 ঘন্টায় বৃষ্টি হচ্ছিল সেটা এই মুহূর্তে কিন্তু উত্তর বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে দক্ষিণ এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে নেমে যাচ্ছে এবং সেটা কিন্তু ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। আবহাওয়াতে আগামী 24 ঘন্টা পর থেকে সেরকমভাবে কোনো প্রভাব দেখাতে পারবে না। উত্তরে ঠান্ডা হাওয়া কিন্তু এই মেঘ কেটে যাওয়ার সাথে সাথে ঢুকতে শুরু করেছে বিহার পেরিয়ে ক্রমশ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দিকে, এবং তা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকেও এগিয়েছে। এর ফলে বিগত 12 ঘন্টায় অর্থাৎ গতকাল রাতের দিক থেকে কিন্তু হঠাৎ করেই তাপমাত্রার পতন লক্ষ্য করা গেছে বিভিন্ন এলাকাতে, যার মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া এবং পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে কিন্তু অনেকটা তাপমাত্রা আবারও এক ধাক্কায় নেমে গেছে। আজ বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুরে 14.2 ডিগ্রি সেলসিয়াস মতো আজকে সকালে। আর বহরমপুর শহর মুর্শিদাবাদে সেখানে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস মতো। নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস মতো। অর্থাৎ বুঝতেই পারছেন 10-এর অঙ্কে কিন্তু এই দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলোর তাপমাত্রা নেমে এসেছে। আর মেঘ থাকার কারণে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো, কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো, এখানে কিন্তু এই জেলাগুলোর তুলনায় কম্পেয়ার টু মুর্শিদাবাদ, বীরভূম, তো এর তুলনায় কিন্তু তাপমাত্রা 3-4 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আর সমুদ্রের কাছে থাকার জন্য সেটা একটা ফ্যাক্টর বটে। তো আগামী 24 ঘন্টায় কিন্তু দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ, বীরভূম, তার সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো যেখানে আজ তাপমাত্রা তুলনামূলক বেশি রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রা নামবে, অর্থাৎ উত্তরে হাওয়ার প্রবাহ কিন্তু জোরদার হবে এই এলাকাগুলোর উপর দিয়ে। এবং শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে হঠাৎ করেই আবারও ঠান্ডা জাঁকিয়ে বসবে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। শহর কলকাতাতেও আরও এক ধাক্কায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শহর কলকাতার তাপমাত্রা চলে আসতে পারে।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু কড়া শীত অব্যাহত রয়েছে। এখানে কিন্তু এই পরিস্থিতি চলতে থাকবে, অর্থাৎ যেরকম ঠান্ডা রয়েছে সেই ঠান্ডাই থাকবে, বরং আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথাও কোথাও নামতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। এর প্রভাব কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকার উপরেও পড়বে, অর্থাৎ ওড়িশাতেও কিন্তু এবার বেশ খানিকটা ঠান্ডা পড়তে চলেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু মেঘ কাটার সঙ্গে সঙ্গে উত্তরে হাওয়ার প্রবাহ জোরদার হবে। আজ রাতের দিক থেকে এখানে উত্তরে হাওয়া বইতে শুরু করবে। তো এই এলাকাগুলোতে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা নেমে যাবে। বাংলাদেশের উত্তরে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, পার্শ্ববর্তী ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু যথেষ্ট ঠান্ডা অব্যাহত রয়েছে, যার মধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু যথেষ্ট কড়া ঠান্ডা অব্যাহত রয়েছে। এখানে কিন্তু 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে অনেকটা তাপমাত্রা নামবে। তো এই গেল তাপমাত্রা নামার মতো পরিস্থিতি এবং জাঁকিয়ে আবারও শীত পড়ার মতো সম্ভাব্য পরিস্থিতি, যেটা 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ এলাকাতে তৈরি হতে চলেছে। তো এর পরবর্তীতে কি হতে পারে? এই মুহূর্তে যেরকমটা জানালাম যে সাধারণ ঘূর্ণাবর্তটি মধ্য বঙ্গোপসাগরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর জম্মু কাশ্মীর লাদাখের দিকে আজকের দিনটা কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। আগামীকাল 26শে জানুয়ারির মধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে এসে হাজির হবে, তবে সেটা কিন্তু খুব বেশি শক্তিশালী হবে না। সেটা ধীরে ধীরে হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল হয়ে পরবর্তীতে সিকিম, ভুটান এবং অরুণাচলের বিস্তীর্ণ এলাকায় তুষারপাত দিতে দিতে এগিয়ে যাবে। ফলে আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু সিকিমে আবারও তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পরবর্তীতে আবার 28শে জানুয়ারির মধ্যে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে জম্মু কাশ্মীর লাদাখের দিকে। তো সেই পশ্চিমী ঝঞ্ঝাটিও কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে পারে। তার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন উত্তরপ্রদেশের উপরে। সেই ঘূর্ণাবর্তটি যখন একই পথ ধরে হিমাচল, উত্তরাখণ্ড এবং নেপাল হয়ে সিকিম এবং ভুটানের দিকে এগোতে থাকবে, তখন কিন্তু 28শে জানুয়ারি যখন এটা জম্মু কাশ্মীরের দিকে প্রবেশ করবে, সেখান থেকে সিকিম পৌঁছাতে কিন্তু আরও 2 দিন সময় লেগে যাবে। তো 30শে জানুয়ারি নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। সিকিমের বিভিন্ন এলাকাতে তুষারপাত হবে, আর তার সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা 30শে জানুয়ারি থেকে তৈরি হতে পারে। আর এই এলাকাগুলোতে বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হবে। আর সেই সময় কি হতে পারে? বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে। এর মাঝে যে সময়টা অর্থাৎ 30শে জানুয়ারি আর আজকে হলো 25শে জানুয়ারি, এই মাঝের সময়টায় কিন্তু কড়া ঠান্ডা অব্যাহত থাকবে বেশিরভাগ এলাকা জুড়ে, যার মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গ রয়েছে, বিহার, ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যার বিভিন্ন এলাকা রয়েছে, মূলত উত্তর উড়িষ্যা, তার সাথে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা, ত্রিপুরা এবং আসামের বেশিরভাগ এলাকা রয়েছে। এখানে কিন্তু মাঝের এই গ্যাপটাতে যথেষ্ট কড়া ঠান্ডা অব্যাহত থাকবে। তো 30শে জানুয়ারি থেকে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে, যেরকমটা বলছি বৃষ্টি শুরু হবে এবং ইনস্টেবিলিটি তৈরি হওয়ার জন্য, আর সাথে বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনটি যেটা এই মাঝের এই গ্যাপটাতে অর্থাৎ 25শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি এই গ্যাপটাতে কিন্তু বেশ খানিকটা দুর্বল হয়ে খানিকটা দক্ষিণের দিকে নেমে যেতে পারে। আর তার যে প্রভাব সেটা কিন্তু খুব বেশি আর টের পাওয়া যাবে না, তবে সেটা কিন্তু কুয়াশার জন্ম দেবে, কিছুটা আর্দ্রতা ঢোকাবে। তো 30শে জানুয়ারি সেই অ্যান্টিসাইক্লোনটি আবার খানিকটা উত্তরের দিকে সরে এসে শক্তি বৃদ্ধি করতে পারে, আর সেদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকতে থাকবে। আর যেহেতু বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর, তো সেই সময় কিন্তু এই দুই বিপরীতধর্মী হাওয়া অর্থাৎ উত্তরে হাওয়া আর দক্ষিণে হাওয়া আবার মুখোমুখি হতে পারে। এবং যখন কোনো দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হয়, যখন একটা আরেকটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু সেখানে বাতাস রোটেট হতে বা সার্কুলেশন হতে শুরু করে। তো সেখানে বাংলাদেশের উপরে কিন্তু এই 30শে জানুয়ারি বা 31শে জানুয়ারি নাগাদ একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তটির প্রভাবে কিন্তু আবারও 30 বা 31শে জানুয়ারি থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণের বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 30শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ এখানে কোথাও কোথাও বেড়ে যেতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিও কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এই 30শে জানুয়ারি থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে, 31শে জানুয়ারিও যা কন্টিনিউ করতে পারে। ত্রিপুরার বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই একই সময়ে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং 30 এবং 31শে জানুয়ারি কন্টিনিউ করতে পারে। তার পরবর্তীতে পশ্চিমী ঝঞ্ঝাটি অরুণাচল, পরবর্তীতে ভুটান হয়ে অরুণাচলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের যে পরিধি সেটা কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্ত ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ এদিকটাতে আবার মোটামুটি ফেব্রুয়ারির 1 বা 2 তারিখ নাগাদ আকাশ খানিকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এর পরবর্তীতে আবারও কিন্তু
বৃষ্টি বাদলার ঝামেলা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি ফেব্রুয়ারি 2 তারিখ নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এই বছরের সবথেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি এসে হাজির হতে পারে। পাকিস্তানের উপরে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা ধীরে ধীরে পাঞ্জাব, হরিয়ানা এবং ভারতের রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার দিকে এগিয়ে আসতে পারে। এর মাঝে একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আপনাদের যেটা জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে উত্তর আরব সাগরের উপরে কিন্তু অ্যান্টিসাইক্লোনটি শক্তি বৃদ্ধি করেছে। তবে যেহেতু আগামী 24 ঘন্টায় উত্তরে হাওয়া জোরদার হচ্ছে উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি এলাকায়, সেটা কিন্তু রাজস্থান এবং সংলগ্ন গুজরাটের দিকেও নামবে, অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু এদিকেও নামবে। ফলে এই অ্যান্টিসাইক্লোনটি আগামী 24 ঘন্টার মধ্যেই আবারও দুর্বল হয়ে খানিকটা পশ্চিমের দিকে অর্থাৎ ওমান ইয়েমেনের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3-4 দিন পর কিন্তু এই অ্যান্টিসাইক্লোনটি আবার গুজরাট উপকূলে খানিকটা কাছে চলে আসবে এবং এদিক থেকে যখন তার কেন্দ্র থেকে বাতাস ক্রমশ ছিটকে বাইরের দিকে বেরোতে থাকবে, তখন কিন্তু দক্ষিণ পাকিস্তান, গুজরাটের দিক থেকে এবং আরব সাগরের দিক থেকে গরম আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে, যেটা গুজরাট এবং রাজস্থান, দক্ষিণ পাকিস্তানের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়িয়ে দেবে। সেটা কিন্তু হরিয়ানা এবং সেই সাথে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকার দিকে ঢুকতে থাকবে, অর্থাৎ গরম হাওয়া। এবং তার হাত ধরে কিন্তু তাপমাত্রা বাড়বে রাজস্থান সহ গুজরাট, মধ্যপ্রদেশ, ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সংলগ্ন আশেপাশে এলাকাগুলোতে। পরবর্তী সময়ে অর্থাৎ ফেব্রুয়ারিতে কিন্তু ধাপে ধাপে এই গরম হাওয়া উত্তরে হাওয়ার সঙ্গে মিশে গিয়ে সেটা কিন্তু বাংলার দিকে এগোতে থাকবে এবং ফেব্রুয়ারিতে ধাপে ধাপে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি প্রথম থেকে কিন্তু কম বেশি একটু একটু করে তাপমাত্রা বাড়তে থাকবে। যখন একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে ওয়েদার চেঞ্জ হতে থাকে, তখন কিন্তু হঠাৎ করেই চেঞ্জ হয় না, ধাপে 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 পরিবর্তন হতে থাকে। তো সেই পরিবর্তন কিন্তু আমার চোখে ইতিমধ্যেই ধরা পড়েছে। ফেব্রুয়ারির শুরু থেকে কিন্তু একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে কখনো মেঘ বৃষ্টির হাত ধরে দিনের বেলাতে কনকনে ঠান্ডা থাকতে পারে, যেটাকে আমরা কোল্ড ডে সিচুয়েশন বলি। তো যাই হোক, মোটামুটি ফেব্রুয়ারি 2 তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝাটি যখন আসবে, ঘূর্ণাবর্ত তৈরি হবে দিল্লি এবং সংলগ্ন এলাকায়, সেই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরতে থাকবে এবং ফেব্রুয়ারি 4 বা 5 তারিখে গিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তটি বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার দিকে এগিয়ে আসতে পারে। সেই সময় এই পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের হাত ধরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, পরবর্তীতে বাংলাদেশের সাথে সাথে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এই সম্ভাবনা কিন্তু আবারও ফেব্রুয়ারি 4 তারিখ বা 5 তারিখ থেকে তৈরি হতে পারে। আর এই পর্বের বৃষ্টিটাও কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু এই সময় জোরদার হতে পারে। তার কারণ এই বৃষ্টিটা কিন্তু ঘূর্ণাবর্তের হাত ধরে হতে পারে, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তিশালী হতে পারে। আর যখন কোনো সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়, তখন কিন্তু জলীয় বাষ্প সেটা কিন্তু ট্রপোস্ফিয়ারে অনেক বেশি উচ্চতায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কিন্তু কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে থাকে, আর জল কিন্তু জমে শিলায় পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। চাষি ভাইদের কিন্তু এখন থেকেই সাবধান করে দেওয়ার চেষ্টা করব যে ধরে নিতে পারেন মোটামুটি 30শে জানুয়ারি থেকে আবারও বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হতে চলেছে। 31শে জানুয়ারি, পরবর্তীতে আবার মোটামুটি ফেব্রুয়ারি 4 বা 5 তারিখ থেকে আবার ওই পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপাতত একটা কড়া ঠান্ডার ইনিংস আবারও শুরু হতে চলেছে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে সেটা অবশ্যই লিখে জানাবেন, আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন। পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।